আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমার গলার অবস্থা অতটা বেশি ভালো না। যারা সরাসরি আমার সাথে কানেক্টেড বা যারা আমাকে ফলো করো তারা আসলে রিজনটা জানো। কারণ আমার ব্যাচমেট মৌমিতা হত্যার আন্দোলন নিয়ে আসলে আমি বিগত 3-4 দিন থেকে অনেক বেশি আসলে ব্যস্ত ছিলাম, যার কারণে আসলে আমি তোমাদের সাথে সরাসরি কানেক্টেড হইতে পারি নাই। তো আজকে যেহেতু তোমাদের গুচ্ছের বি ইউনিটের রেজাল্ট হয়ে পরীক্ষা হয়ে গেল, এখন আমরা এই বি ইউনিটের কাট মার্কস এবং এই বি ইউনিটের আসলে প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা আমাদের সাথে সরাসরি লাইভে কানেক্টেড থাকবা, তো প্রত্যেকের আমি রেজাল্টগুলা শোনার পরে বা তোমরা হচ্ছে যে প্রেডিক্টেড মার্কগুলো পাইছো বা যেখান থেকেই সলিউশন করে তোমরা যে মার্কটা বের করছো ওইটার উপর ডিপেন্ড করে আমি তোমাকে একটা প্রেডিকশন দেওয়ার ট্রাই করব। তো আমি যা বলবো তাই অক্ষরে অক্ষরে হবে বিষয়টা এমন না, বাট আমি তোমাকে একটা ভালো ধারণা দিতে পারি। সো তোমরা ঠিকঠাকভাবে আমাকে শুনতে পাচ্ছ কি না একটু জানায় দাও, আর আমিও একটু নিজে চেক করে নিচ্ছি। আর তোমাদের পরীক্ষা আসলে কেমন হলো এটা অবশ্যই আমি জানবো, এবং তোমাদের সাথে কথা বলার জন্যই আজকে লাইভে আমি আসছি, এবং আমি আমার জায়গা থেকে তোমাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না আমাকে একটু জানায় দাও, আমি নিজেও একটু চেক করে দেখি সব ক্লিয়ার আছে কি না। ওকে, ঠিক আছে, তার মানে সব ঠিকঠাক দেখা যাচ্ছে। আমি তোমাদের সবার প্রশ্নগুলো নিব, তার আগে আমি আসলে আজকে বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব, এবং মেজর দুইটা বিষয় আছে আজকের আলোচনার বিষয়। তো 1 নম্বর বিষয় হলো যে সবার মার্ক কেন আসলে 55 থেকে 65-র মধ্যে হচ্ছে, কেন আসলে প্রতি বছরের মতো আমরা যেমন দেখি যে মার্ক হচ্ছে 69, 70 বা হচ্ছে ধরো 70+, 72, 75 এই টাইপের মার্ক অনেক বেশ ভালো সংখ্যক পরিমাণে স্টুডেন্টের থাকে। তো এই বছর আসলে এই মার্কটা না হওয়ার পিছনে মেইন রিজনটা কি, এবং তোমরা কোন কোন জায়গাগুলোতে খারাপ করছো, এবং আমরা আসলে তোমাদের জন্য অলরেডি একটা প্রশ্নের ব্যাখ্যা সহ একটা সলিউশন বের করার ট্রাই করছি। কারণ কি, তুমি যদি প্রশ্নগুলোকে ব্যাখ্যা সহ সলিউশন বের করতে যাও তাহলে অনেক বেশি টাইম লাগে। এটা কখনোই সম্ভব না যে ধরো তোমাকে 15-20 মিনিটের মধ্যে সব কিছু সুন্দর করে সলভ করে 100টা প্রশ্ন ব্যাখ্যা সহ দেওয়া যাবে। সো এই জন্য আসলে আমাদের আজকে পুরো সারাটা দিন চলে গেছে এই 100টা প্রশ্নের ব্যাখ্যা সহ আসলে সলিউশনটা তৈরি করার জন্য। সো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণে একদম বইকে ঘেটে ঘেটে প্রশ্নগুলো সলিউশন করার ট্রাই করছি। আশা করি এইগুলা মোর দেন বেটার, তুমি যেখান থেকেই দেখো না কেন, বা সব থেকে অ্যাকুরেটলি আমি আসলে এই প্রশ্নগুলো কারেকশন করার ট্রাই করছি। এই ফাইলটাও আমি তোমাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। তারপরেও হচ্ছে মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকে, আর আমি যেহেতু এটা ম্যানুয়ালি কাজ করছি এই জন্য এটার একটু যতই ভুল ত্রুটি থাক না কেন সেগুলো তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো তারপরেও আমি হচ্ছে এই প্রশ্নটার আজকের কিছু বেসিক বিষয় নিয়ে কথাবার্তা বলি, এবং আমরা যেটা প্রেডিক্ট করছিলাম তোমাদেরকে আমি বারবার একটা কথা বলছি যে মুখস্থ অংশের উপরে জোর দাও। পুরো মুখস্থ অংশটাই তোমার ডিসাইডেড ফ্যাক্টর হয়ে যাবে যে তুমি কত মার্ক পাবা বা তোমার মার্কটা আসলে কত আসবে। সো এই মুখস্থ অংশটা থেকেই এই বছর সর্বোচ্চ পরিমাণে ইংরেজিতে প্রশ্ন আসছে, এবং সবচাইতে ইংরেজি অংশে এবার খারাপ হয়েছে। প্রতি বছর গুচ্ছের আমরা দেখতে পাই জিকে অংশের মধ্যে আসলে খারাপ করে স্টুডেন্টরা, বাট জিকে যেহেতু একটু স্বাভাবিকভাবে হয়েছে এবং আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারছিলাম, সো ওই অনুসারে জিকেটা হওয়ায় জিকেতে প্রশ্ন কমন না হওয়া এমনটা আসে নাই, সব কাছেগুলোই সব অনুগুলোই প্রশ্ন ছিল। তো তোমাদের মেইন সমস্যা যেটা হয়েছে সেটা হলো ইংরেজি অংশের মুখস্থ অংশের মধ্যে, হ্যাঁ, ইংরেজির যে মেমোরাইজিং বা ইংরেজির মেমোরাইজিং পার্ট এই অংশটার মধ্যে আসলে তোমাদের মেইন সমস্যাটা হয়েছে। কেন সমস্যাটা হয়েছে? প্রথম রিজন হইল এইখান থেকে টোটাল তোমাদের 16টা প্রশ্ন আসছে, এবং আমি যদি আরও 3টা প্রশ্ন যুক্ত করে দেই যেগুলো হচ্ছে কম্প্রিহেনশন থেকে আসছিল, তার 16, 17, 18টা প্রশ্ন তোমাদের শুধুমাত্র মুখস্থ বেস। তোমার যদি ইংরেজি অংশের 35টা যে প্রশ্ন আছে তার মধ্যে এইখানে 18টা প্রশ্ন, মোটামুটি ধরো 50%-এরও বেশি, 50%-এরও বেশি প্রশ্ন শুধুমাত্র মেমোরাইজিং পার্ট বা ভোকাবুলারি বেস তোমাদের প্রশ্ন হয়েছে। সো এইটা হওয়া আমরা প্রেডিক্টও করছিলাম, কিন্তু এই প্রশ্নটা যেহেতু এবার বই থেকে আসলে কমন আসেনি, তোমাদের বাজারে যে বইগুলো পড়ো, যেমন ধরো কম্পারেটিভ এক্সাম, মাস্টার, এই টাইপের আরও কয়েকটা বই আছে, এবং মুখস্থর জন্য তোমরা যে বইগুলো পড়ো ওই জায়গা থেকে ভোকাবুলারি পার্টের আসলে প্রশ্নগুলো কমন আসেনি। হ্যাঁ, কারণ তোমরা জানো
মানে প্রশ্নটা তোমাদের এমন হয়েছে বা দেখে মনে হইতেছে যে প্রশ্ন সহজ, বাট অ্যাকচুয়ালি প্রশ্ন কিন্তু সহজ না। প্রশ্ন অনেক কঠিন প্রশ্ন একটা ছিল, মানে খুবই সহজ প্রশ্ন বাট অ্যান্সার করা টাফ। যারা পরীক্ষার হলে এক্স্যাক্টলি বসে পরীক্ষা দিছ তারা জানো যে প্রশ্নটা আসলে কী টাইপের ছিল। হ্যাঁ, কারণ বাইরে থেকে দেখে আসলে অনেকেই তোমাকে কমেন্ট করতে পারে ধুরে কি কোনো প্রশ্ন হইল নাকি, কিন্তু অ্যাকচুয়ালি এরকম না। প্রশ্নটা যখন আমি নিজে সলভ করতে গেছি 100টা প্রশ্ন, তখন আসলে টের পাইছি প্রশ্নটার মধ্যে অনেক মানে এতটা ইজি না, হ্যাঁ, যতটা ইজি ভাবা হচ্ছে। তার মানে প্রশ্ন বেশ কঠিন ছিল, এবং তোমরা যারা ভালো মার্ক পাইছো তাদের জন্য তো খুবই অ্যাডভান্টেজ। এবং এই যে এই জায়গার এবার খারাপ করাটা বিষয়ে আমি আসলে কথাবার্তা বলি। তো এই যে ভোকাব পার্টের প্রশ্নগুলা তোমাদের যে বেস্ট বইগুলো আছে ওইগুলো থেকে 4 থেকে 5টার বেশি প্রশ্ন কমন আসেনি। হ্যাঁ, সো যারা বেশি কারেক্ট করছো তারা মোটামুটি তাদের সেন্স কাজে লাগাইছো বা বিভিন্ন বিষয় করে ওইখান থেকে 6-7টার বেশি প্রশ্ন তোমরা কারেক্ট করতে পারবা না। এই জন্য দেখবা তোমাদের এই ইংরেজি অংশের মধ্যে 35 মার্কের মধ্যে এইখান থেকে সবার মার্ক 20-এর কাছাকাছি, বা ধরো এরকম 15 থেকে 18-র মতো মার্ক এই জায়গা থেকে তোমাদের হচ্ছে। তার মানে এবার ইংরেজি অংশের প্রশ্নটা মোটামুটি কঠিন হয়েছে। তো এই ইংরেজি অংশের প্রশ্নগুলো কঠিন হওয়ার মানে মানে কঠিন লাগার 1 নম্বর কারণ হইল আমরা রিসেন্ট প্রশ্ন সলভ করে নেই। আমি আসলে বাজারে যেহেতু বই বিক্রি করতেছে, এখন বইকে নিয়ে ক্রিটিসাইজ করার বা বইয়ের ভালো মন্দ দিক নিয়ে কথা বলার রাইট আমার আছে, কারণ স্টুডেন্টদেরকে যখন পড়ানো হচ্ছে, যেমন বাজারে সবচাইতে প্রচলিত বই কি মাস্টার বই, তাই না? মাস্টার ইংরেজি ইংলিশ গ্রামার। তো এই বইটার মেইন প্রবলেমটা হইলো এটা 2021 সালের পর থেকে এই বইটার আর কোনো এডিশন আসেনি। তার মানে 2021 সাল থেকে শুরু করে 2026 সাল, 26 বাদই দিলাম, 2025 সাল পর্যন্ত যত এক্সাম হয়েছে এইখানে 4-5 বছরে এই প্রশ্নগুলা এই বইয়ের মধ্যে আসলে নাই। আর এই যে মানে মুখস্থ যে প্রশ্নগুলো এগুলো আসে বিগত সালের প্রশ্নের আলোকে। এখন আমাদের যে মানে আমরা যে তোমাদেরকে পেইড ব্যাচে এবার হচ্ছে মুখস্থ অংশগুলো পড়াইছি, সেগুলো পড়াইছি মানে 2025 পর্যন্ত, এবং মানে 2025 পর্যন্ত যত এক্সাম হয়েছে 1991 সাল থেকে শুরু করে, অর্থাৎ 1991 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত যত অ্যাডমিশন টেস্ট এবং জব এক্সাম সবগুলোতে যত মুখস্থ অংশের প্রশ্ন আসছিল সেগুলো আমরা তোমাকে পড়াইছি। এবং এই কত বছরের প্রশ্ন, এইখানে দেখো প্রায় 30 বছরের প্রশ্ন। এই 30 বছরের প্রশ্ন আমরা তোমাদেরকে পড়ানোর ফলে এইখানে মোটামুটি এই 16টা প্রশ্নের মধ্যে এই মেমোরাইজিং অংশের 16টা প্রশ্ন যে আসছে, এই 16টার মধ্যে তোমাদের প্রশ্ন কমন আসছে হইলো 11টা, এবং এইখানে আরও কিছু স্পেশাল জিনিস আছে, ওইগুলা হিডেন সিক্রেট, আমি ওগুলো না বলি। তো মোটামুটি ধরো আমাদের অ্যানালাইসিস এবং এইখানে 30 বছরের প্রশ্ন এই সবগুলো মিলায়া এইখানে মোট 11টা প্রশ্ন তোমাদের সরাসরি কমন চলে আসছে। এবং তুমি যদি এগুলাতে এক্সপার্ট হও, আরও এখান থেকে 1টা বা 2টা মানে আমরা যেগুলো পড়াইছি বা যারা এই নলেজগুলো যারা আছে তারাও 1টা বা 2টা প্রশ্ন আরও বেশি কারেক্ট করতে পারবা। তার মানে এভারেজ ধরে নিলাম এইখান থেকে 10টার বেশি মুখস্থ অংশের কেউ প্রশ্ন তোমরা কারেক্ট করতে পারো নাই। তোমাদের মেইন প্রবলেমটা হয়েছে এই জায়গাতে, ঠিক আছে? মেইন প্রবলেমটা হয়েছে এই জায়গাতে। এখন এই যে প্রশ্নগুলা এগুলো আসলে কোত্থেকে আসছে, মনে করো তোমাদেরকে যদি আমি একটা ওয়ার্ড মিনিং দেখাই, মানে এই ওয়ার্ড মিনিং তোমাদের মতো স্টুডেন্ট কিভাবে পারা সম্ভব, তোমরা দেখো এই যে এইখানে এই যে 19 নম্বর ওয়ার্ড মিনিংটা যেটা আমি দাগাইছি, এই যে এই প্রশ্নটা আমি যেটা দাগাইছি, এই প্রশ্নটা আসলে কয়জন পারছো, এটা মানে যে উন্নতি করা, হ্যাঁ, তোমার ইমপ্রুভমেন্ট যেটা আসছিল এটা কতজন পারছো, কিন্তু এটা আমাদের দেখো এই যে 351 পেজের কত নম্বর প্রশ্ন, এইখানে 19 নম্বর আমাদের শিটের প্রশ্ন থেকে আসছে। এবং এই প্রশ্নটা বাংলাদেশ ব্যাংকের এডির প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের এডি, মনে করো বাংলাদেশ ব্যাংকের এডিকে বলা হয় বিসিএস এর থেকেও হার্ড টাইপের প্রশ্ন। মানে এইখানে হলো আইবি এর স্টুডেন্ট মানে আইবি এর ফ্যাকাল্টিরা এই প্রশ্নগুলো নেয়। তার মানে এই যে এই প্রশ্নটা যেটা তোমাদেরকে দেওয়া হয়েছে সিনোনিম বা অ্যান্টোনিম বের করার জন্য, এটা সিনোনিম তোমাদের আসছিল, এই সিনোনিমের প্রশ্নটা বাংলাদেশ ব্যাংকের এডির প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিছে। তার মানে সো টাফ লেভেলের একটা প্রশ্ন এখান থেকে করা হয়েছে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই প্রশ্নের অ্যান্সার তোমরা পারো নাই, ঠিক আছে? তারপরের প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখাই যে কঠিন অংশ তোমরা আসলে পরীক্ষাটা যারা বলতেছে যে প্রশ্ন সহজ হয়েছে, হ্যাঁ, তাদের জন্য আর কি জাস্ট এই কাজগুলো করতেছে, যে এগুলা তো ধরো আমাদের ওই পুরো শিটটা থেকে এই প্রশ্নগুলো সব কমন আসছে, এগুলো আমি হচ্ছে ফেসবুকে অলরেডি পোস্ট করে দিছি। হ্যাঁ, এই যে কন্ডিউসিভ টু এটা থেকে প্রশ্ন চলে আসছে, হ্যাঁ, কোশ্চেন আর এই যে এখানে দেখো পার্নিসিয়াস মানে হইল ধ্বংসাত্মক বা ক্ষতিকর, এই যে এই প্রশ্নটাও তোমাদের আসছে। এই প্রশ্নটা আসছিল হইল তোমাদের মানে পরীক্ষাতে কি বলে আমাদের যে জুডিশিয়ারির পরীক্ষা হয় বিজিএস, মানে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের যে পরীক্ষা হয়, তার মানে বোঝো যে তোমাদের এই বছর যে
মানে সিনোনিম অ্যান্টোনিমের প্রশ্নগুলো দিছিল এগুলা সো টাফ লেভেলের প্রশ্ন দিছে, মানে তোমাদেরকে আটকানোর জন্যই প্রশ্নগুলো দেওয়া হয়েছে। তার মানে এই যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলা কিন্তু ইজি লেভেলের প্রশ্ন না, মানে এই প্রশ্নগুলা আসলে তোমাদের মতো স্টুডেন্ট, আমি যখন প্রশ্নটা দেখতেছিলাম আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম যে কিভাবে এত হার্ড লেভেলের প্রশ্নগুলোতে তারা যাইতে পারে। ঠিক আছে, তো এটা করার দিকটাও আমি তোমাদের সাথে আলোচনা করব কেন এগুলো করা হয়েছে। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমাদের শিট থেকে সরাসরি কমন চলে আসছিল। ঠিক আছে, তারপরে এই যে এইখান থেকে সবচাইতে বেশি কমন চলে আসছে হইলো মানে মোটামুটি আমরা 675টা হচ্ছে ইয়া পড়াইছিলাম, বিগত বছরের 675টা ইডিয়াম ফ্রেজেস পড়াইছিলাম। ওইখান থেকে তোমাদের ইডিয়াম ফ্রেজ এই বছর 5টা আসছে, 5টার মধ্যে এইখানে মোটামুটি 5টাই কমন চলে আসছে ওই বিগত সালের প্রশ্নগুলো থেকে। তো এইটার একটা সমস্যা হইলো মাস্টার বই থেকে সবগুলো কমন আসে নাই, বা অন্যান্য বই থেকে সবগুলো কমন না আসার কারণ হইলো ওই 21 সালের পরে যে 4 বছরের প্রশ্ন ওর মধ্যেই 3টা প্রশ্ন চলে আসছিল। ঠিক আছে, মানে মেমোরাইজিং পার্টের এই জায়গা থেকে, যার কারণে অনেকে তোমরা এই মানে প্রশ্নগুলো তোমরা কারেক্ট করতে পারো নাই। হ্যাঁ, এই যে এখান থেকে দেখো পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, তারপরে এই যে এইখান থেকে এটা তোমাদের আসছিল গিভ এ হ্যান্ড, তারপরে এইখান থেকে হচ্ছে এইখান থেকে ইন এ রিক্স তোমাদের আসছিল, তারপরে এই যে এইখান থেকে স্মেল এ র্যাট এই প্রশ্নটা তোমাদের আসছিল। সো এই প্রশ্নগুলো কিন্তু স্পেসিফিক মানে তোমাদের সো টাফ লেভেল জায়গা থেকে করা হয়েছে। সো মোটামুটি আমি তোমাদেরকে দিয়ে দিছি যে তোমাদের পজিশন চেঞ্জ করার জন্য বা তোমরা দূরে চান্স পাওয়ার জন্য বা তোমরা চান্স না পাওয়ার জন্য এই প্রশ্নের মধ্যে সবচাইতে দায়ী অংশ হইলে এই মেমোরাইজিং পার্ট। হ্যাঁ, মানে এই অংশতে যারাই ভালো করছে তারা টপ লেভেলে চান্স পাবে। এবং এই যে আমি যে কথাটা দিয়ে শুরু করলাম যে তোমাদের মার্ক আসলে কেন সবার এই যে এই রাউন্ডটার মধ্যে হয়ে গেছে 55 থেকে 65-র মধ্যে কেন হয়ে গেছে, তার মেইন রিজন হইলো এইখানে 16টা প্রশ্ন, এইখানের 16টা প্রশ্নের মধ্যে তোমাদের প্রশ্ন কমন পড়ছে হইলো 4টা। তার মানে ইংরেজির এই যে 35টা প্রশ্নের মধ্যে এই 35টা প্রশ্নের মধ্যে 16টা প্রশ্ন মুখস্থ, এবং এই 16টার মধ্যে 4টা মাত্র প্রশ্ন তোমাদের কমন আসছে। এই জায়গা থেকে 12টা প্রশ্ন কমনই ছিল না, মানে এই প্রশ্নগুলো তোমরা আসলে পারো নাই। তার মানে প্রথমেই 12 মার্ক বাদ দিয়ে দাও, তার মানে তোমাদের পরীক্ষা দিছো তোমরা 88 মার্কের মধ্যে, মানে ইংরেজি অংশটা যদি আমি বাদ দিই। সেমভাবে তোমাদেরকে যদি আমি এই যে বাংলা অংশের প্রশ্নগুলো দেখাই, হ্যাঁ, এই যে বাংলা অংশের যে প্রশ্নগুলো করছে এইখানে কিছু বইয়ের নাম চলে আসছে। হ্যাঁ, যে এই বইটা কার, এই যে জিকের মধ্যে একটা আসছে অ্যানিম্যাল ফার্ম কার, তো অ্যানিম্যাল ফার্মটা তোমাদের জানা উচিত, জর্জ অরওয়েলের একটা বই। সো এইটা হচ্ছে এই যে আন্দোলনের পরে এটা তো অবভিয়াসলি সবাই বুস্ট আকারেও সবার কাছে ফেসবুকে চলে গেছে। সো ওইটা তোমরা পারছো, তারপরেও কিন্তু কিছু বইয়ের নামটা চলে আসছে। এবং এইখান থেকেও বাংলাতেও কিছু অদ্ভুত টাইপের প্রশ্ন আসছে, কয়েকটা প্রশ্ন, মানে বাংলাতেও 5-6টা প্রশ্ন তোমাদের আসলে আটকা দেওয়ার মতো প্রশ্ন ছিল। তো মোটামুটি ধরো তোমাদের আমি যদি মানে হিসাবটা করি, হ্যাঁ, যে তোমাদের এই বছরে কাট মার্কটা কেন আমি আসলে তোমাদেরকে বললাম কাট মার্ক 58 হবে। হ্যাঁ, কাট 8 মার্ক প্লাস মাইনাস মনে করো 58, এটা কেন মানে রিস্ক মুক্ত কাট মার্ক হইলো 58, এটা কেন হবে এটা আমি তোমাদেরকে একটু বোঝাচ্ছি। এই যে বাংলা অংশ যেটা আছে, বাংলা অংশের 35 নম্বর, এর মধ্যে মানে যারা খুব ভালো করছে তারা এরকম করে 26 থেকে 28 মার্ক, এর বেশি কিন্তু তারা পাবে না। মানে 26 থেকে 28, আমি যদি এটাকে একটু ধরে নেই, ধরো এইখান থেকে এটাকে 27 নম্বর আমি ধরে নিলাম, যে যারা ভালো করে পড়াশোনা করছে এবং যাদের মানে থট প্রসেস লেভেল ভালো, তারা এখান থেকে 27টা প্রশ্ন কারেক্ট করতে পারবে। এবং বেশিরভাগ স্টুডেন্ট কারেক্ট করছে কিন্তু এইখান থেকে 24 থেকে 25টার মতো প্রশ্ন। তোমরা যারা পরীক্ষা দিছো তারাই জানো মানে আমি কথাটা ঠিক বলতেছি কিনা, কারণ আমি নিজেও এই জায়গা থেকে মানে তোমাদের কারেকশনগুলো করছি। তার মানে 24, 25, 26, 27 এগুলো হইলে এখানকার ভালো মার্ক। এইখান থেকে এর বেশি যারা করছো তারা এক্সট্রিম লেভেলের ভালো করছো এবং তারাও অনেকাংশে আগায় গেছো। ওকে, এরপরে আসো আমি যদি ইংরেজি অংশের মধ্যে মানে জিকে অংশের মধ্যে আসি, 2 নম্বরের জিকে, ইংরেজিটাতে কথা বললামই, জিকে অংশের মধ্যে আসি, জিকে 30টা প্রশ্ন। সো মোটামুটি এই বছরের জিকে প্রশ্নটা খুবই মানসম্মত একটা প্রশ্ন, অদ্ভুত কোনো প্রশ্ন নাই এবং সবই অনুকূলের প্রশ্ন। তারপরেও তোমরা কিছু প্রশ্ন ভুল করবা, তবে এইখান থেকেও তোমাদের 22 থেকে 23টা প্রশ্ন পারা উচিত। তো মোটামুটি ধরো আমি এই জায়গা থেকে যদি ধরে নেই, এই জায়গা থেকে যদি আমি ধরে নেই, এইখান থেকে যদি আমি ধরে নেই, মোটামুটি এইখান থেকে মার্কটা যদি আমি ধরে নেই, তোমাদের মার্ক হওয়া উচিত এইখান থেকে ন্যূনতম 20 মার্ক হওয়া উচিত। মানে জিকেতে তো তোমরা 20টা প্রশ্ন সবাই কারেক্ট করছো, 20, 22, 23 এমন প্রশ্ন তোমাদের কারেক্ট হয়েছে, বা 19, 20 এইরকম কারেক্ট হয়েছে। তার মানে এইখান থেকে ধরে নিলাম আমি একটা 20 মার্ক, এটা খুবই একটা স্ট্যান্ডার্ড মার্ক। এরপরে আসো হইলো 3 নম্বরে তোমাদের হইলো ইংলিশ অংশ।
ইংলিশ অংশ। ইংলিশ অংশে আসলে সবচাইতে বেশি খারাপ হয়েছে। ইংরেজির 35 নম্বরের মধ্যে এইখানে তো প্রথমেই তোমাদের 18টা প্রশ্ন, ধরো 35টার মধ্যে 18টা প্রশ্নই মেমোরাইজিং পার্ট টাইপের। তার মানে ওখান থেকে 4টা প্রশ্ন 5টা প্রশ্ন ধরো কমন, আর বাকি হইল 17টা প্রশ্নের মধ্যে ধরো গ্রামেটিক্যাল প্রশ্ন, তারপরে আরও মানে একটু টেকনিক্যাল কিছু প্রশ্ন আছে। ওই সবগুলা প্রশ্ন বাদ দিয়ে মোটামুটি ধরো এইখান থেকে তোমাদের কারেক্ট হবে হাইয়েস্ট এরকম 14 থেকে 16টার মতো প্রশ্ন, মানে এত পারবা না। তো মোটামুটি এর থেকে এই জায়গা থেকে তোমাদের মার্কগুলো কমে গেছে। ধরো এখান থেকে আমি 16 থেকে 17 মার্ক ধরে নিলাম, মানে এটা একটা স্ট্যান্ডার্ড মার্ক 35-এর মধ্যে, কারণ এইখানে বেশি অংশ আসলে স্টুডেন্ট খারাপ করছো তোমরা যদি দেখো, বা 20-এর নিচে আর কি এইখানে তোমাদের মার্কটা হচ্ছে। তার মানে তুমি যদি এইখান থেকে একটা এভারেজ হিসাবে আসো, ধরো এটাতে আমি বাংলাতে 25 ধরলাম, জিকে অংশের মধ্যে 20 ধরলাম, আর এইখানের মধ্যে ধরলাম হইল ধরো 16-17 মার্ক, তাইলে কত হয় দেখো, এইখান থেকে 5 6 11 হাতে 1 2, তার মানে 6। হ্যাঁ, তার মানে এইখান থেকে 2 আর হইল দাঁড়াও 5 6 11 হাতে 1, এইখান থেকে 2 4 6 6 61 মার্ক। তো মোটামুটি ধরো এইখান থেকে 3 20 60, এটা হচ্ছে দাঁড়াও কত হইল 25 20, হ্যাঁ এইখান থেকে 20 ধরাই যায়, জিকেতে 20ই ধরতে হবে, কারণ তোমাদের আসলে মার্ক বেশি হবে না। ঠিক আছে, তো আচ্ছা তাইলে 3 20 60, আর এটা কত মার্ক হইতেছে 5 6 11 71 মার্ক হচ্ছে না, 3 2 6 1 16 ধরছি, ও তাইলে 61 মার্ক। তার মানে মোটামুটি ধরো এই 60 62 65 মার্ক, এই যে তোমাদের এই ইংরেজি ধসের কারণে বা ইংরেজিতে আসলে কলাপস করার কারণে তোমাদের মার্কটা খুবই কমে গেছে। তার মানে মোটামুটি ধরো এইখান থেকে তোমাদের 61 62 এই যে ধরনের, মানে 61 মার্কটা এটা হইলো একটা স্ট্যান্ডার্ড মার্ক, আমি মানে এটা সর্বনিম্ন মার্ক হিসেবে ধরে নিচ্ছি। হ্যাঁ, এবং যারা ভালো করছো তারা তো ধরো এই যে এইখান থেকে আরও 2-3 মার্ক বেশি পাবা। তারপরে এই যে এইখান থেকে যে ওই যে মুখস্থ অংশের, মনে করো আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা ওরা মোটামুটি 8 9টা 10টা করে প্রশ্ন কারেক্ট করছে। তার মানে এখানে তুমি যদি 4 পাও, ওরা আরও 60টা প্রশ্ন বেশি কারেক্ট করে ফেলছে। তার মানে এইখান থেকে 7 আর হইল 2 ধরো 9 মার্ক, তার মানে এইখান থেকে 9 যোগ করলে 70 মার্ক হয়ে যাচ্ছে। তার মানে বুঝছো যে তোমাদের মেইন সমস্যাটা, আজকের প্রশ্নের মেইন প্রবলেমটাই হয়েছে কোন জায়গায়? মেইন প্রবলেমটা হইল তোমাদের ইংরেজির মুখস্থ অংশের উপরে, মানে ইংরেজি মুখস্থ অংশের উপরে যারাই খারাপ করছো তাদের মার্কটাই আসলে আজকের কম চলে আসছে। ঠিক আছে, সো এইটা গেল হচ্ছে আজকের প্রশ্নের ওভারভিউ এবং আমার ব্যক্তিগত এটা মতামত। তুমি এটা মানতেও পারো নাও মানতে পারো, বাট আমার কাছে যেটা লজিক্যাল মনে হয়েছে এবং আমি পুরো প্রশ্নটা পড়ে আমার কাছে যা মনে হয়েছে যে প্রশ্ন আসলে মানে এটা খুবই মানে যে বলা হচ্ছে সহজ প্রশ্ন, হ্যাঁ খুবই ইজি প্রশ্ন, এইটা বলারও পার্সপেক্টিভ আছে। এটাও কোন দৃষ্টিভঙ্গি থেকে বলা হচ্ছে, প্রতি বছর গুচ্ছের জিকে অংশের প্রশ্নটা অনেক কঠিন আসে, বাট ইংরেজি প্রশ্নটা কিন্তু সহজই আসে। ইংরেজি প্রশ্নটা সবাই মোটামুটি পারে, তো সবাই ভাবছে যে জিকে যেহেতু সহজ আসছে প্রশ্ন সহজ, কিন্তু অ্যাকচুয়ালি প্রশ্ন সহজ না। ঠিক আছে, এটা হচ্ছে আজকের প্রশ্নের মানে মেইন ফ্যাক্টর বা মেইন আমার কাছে ইস্যু মনে হয়েছে। তো ঠিক আছে, তো এইটা হ্যাঁ ইংরেজিতে 28টা প্রশ্ন কারেক্ট হয়েছে 24, আচ্ছা ভুল দিয়ে। আচ্ছা দেখো ইংরেজিতে যারা কারেক্ট করছে তারা তো বললামই, মনে করো ইংরেজিতে অনেকেই ভালো করছে, যে আমাদের ব্যাচের কয়েকটা স্টুডেন্টের মনে করো এরকমের মার্ক হয়েছে ধরো 69 পয়েন্ট সামথিং, একজনের হচ্ছে 74 পয়েন্ট সামথিং, হ্যাঁ 74.5 এইরকম। তো যার 74 পয়েন্ট হয়েছে ও এরকম কিন্তু এরকম মানে 30টার মতো 29-30টার মতো ইংরেজিতে প্রশ্ন কারেক্ট করছে। ঠিক আছে, সো এই টাইপের মার্কগুলা যারা বেশি পাইছে, তুমি যেহেতু বেশি পাইছো তার মানে তোমার সবগুলাতেই ভালো করা লাগছে। ঠিক আছে, এটা হচ্ছে এখানকার বিষয়। আচ্ছা ওকে, এখন আমি তোমাদের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার আগে আমি তোমাদের কাট মার্কটা কেন হয়েছে, কেন আমি হচ্ছে কাট মার্ক বা কাট অফ মার্কটা আমি কেন হইলো তোমাদেরকে 58 বলে দিছি, এই রিজনের কারণে আমি তোমাদের বলে দিছি। তো অনেকেই বলতেছো যে ভাই 50 কাট মার্ক হবে, আসলে 50 কাট মার্ক কখনো সম্ভব না। হ্যাঁ, সো যদি 58-র নিচে আসে, মানে 58টা হইলো সবচাইতে সেফ জোন, মানে এর হইলো মানে এই মার্কটা সবচাইতে সেফ জোন, এর নিচে আসলেই তুমি হলো ডেঞ্জার জোনে আসবা। ওকে, সো এই জন্য আমি আসলে মার্কটা তোমাদেরকে 58 দিয়ে দিছি, আমার ব্যক্তিগত মত, এবং প্রশ্ন অ্যানালাইসিস করার পরে আমার কাছে এটাই মনে হয়েছে। তো তারপরেও এখন তাদের যেহেতু অনেকের মার্ক হচ্ছে একটু কম আছে, প্রশ্নটাও একটু টেকনিক্যাল প্রশ্ন ছিল, যার কারণে তোমাদের মার্কটা শেষ পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে 55তেও ওয়েটিং লিস্ট বা লাস্ট ওয়ে ভর্তি পর্যন্ত এই 55 পর্যন্ত আসবে। আসলে 55 মার্কটা প্রথমেই আমি বলে দিতাম, কেন বলি না এটার ফ্যাক্টটাও বলি। এই বছর সব ভার্সিটির 6 মাস করে ক্লাস প্রায় হয়ে গেছে, মানে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছিল
তো তাদের প্রায় দেখবে এখান থেকে 3-4 মাসের ওরা ক্লাস করে ফেলছে। বিউপিতে যারা পরীক্ষা দিছে তাদেরও ওই 3-4 মাস ক্লাস হয়ে গেছে, মানে ওরা ওয়ান গার্ডে এক টার্ম শেষ করবে তোমরা ভর্তি হইতে হইতে। সো এই জন্য অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছে অলরেডি তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিলেও তারা যা মানে কি বলে পরীক্ষা দেয়নি অনেকেই, হ্যাঁ, যাদের অ্যাকচুয়ালি নিড ছিল তারাই ওইখানে পরীক্ষা দিছে, হ্যাঁ। তো এই জন্য আসলে চান্স পাইছে অনেক স্টুডেন্ট, হ্যাঁ, তারা সিট ছেড়ে দিবে বিষয়টা এমন না। আবার ব্যাপারটা এমন হয়েছে যে যারা এই গত 2-3 মাসে পড়াশোনা করেনি পরীক্ষা দিছে তারা কিন্তু পরীক্ষাতে ভালো করতে পারে নাই। আজকে হচ্ছে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের লতে যে স্টুডেন্টগুলো চান্স পাইছে 2-1 জনের সাথে আমার আজকে কথা হয়েছে। তো ওদের সাথে কথা বলার পরে আমার কাছে যেটা মনে হইলো যে পরীক্ষা যারা দিছে ওরা খারাপ পরীক্ষা দিয়ে আসছে। তার মানে তুমি যদি আউট অফ দ্য পড়াশোনা 3-4 মাস থাকো, তার মানে এই জোনটাতেই তোমার আসলে এই প্রশ্নে পরীক্ষা ভালো হওয়ার কথা না, হ্যাঁ। তার মানে ওরা অ্যাকচুয়ালি ভালো পরীক্ষা দিতে পারে নাই, তার মানে ওরা পরীক্ষা দিয়েও তোমাদের কোনো লাভ নেই। সেই জন্য তোমাদের ওরা যেহেতু বের হবে না বা ওরা ঢুকবে না, তোমরা শুধুমাত্র যারা চান্স পাও নাই বা যারা একদমই দরকার সেই স্টুডেন্টগুলোর মধ্যেই, নিডি স্টুডেন্টগুলোর মধ্যেই প্রতিযোগিতা হবে, যার কারণে মার্কটা কিন্তু আসলে একদম কমে আসতেছে না। নাইলে ইজিলি 55 তোমাদের বলে দেওয়া যাইতো, প্রশ্ন যে লেভেলের হার্ড হয়েছে, ঠিক আছে। সো তারপরেও আমার কাছে যেটা মনে হয়েছে তোমাদের কাট মার্ক এইরকম 58, এটা হইলো সবচাইতে সেফ জোন, ওকে। এখন যারা এই যে এরকম 58, 59, 60 থেকে 65-র মতো পাইছো এরা তো মানে ইজিলি চান্স পেয়ে যাবা। এখন যারা 65-র উপর পাইছো, প্রতি বছর টপ মার্ক পাইতে গেলে ধরো এরকম 70 প্লাস মাইনাস এরকম মার্ক লাগতো, কিন্তু এই বছর তোমরা যারা এরকম 66 থেকে 67 এমন মার্ক পাইছো, এই মার্কগুলোও টপ লেভেলের মার্ক হবে। মানে এই মার্কগুলো দিয়ে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা, ওকে। এবং তোমার মার্কগুলো আরেকটু হাই থাকলে তাহলে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো সাবজেক্ট পাবা, বুঝতে পারছো? এটা হচ্ছে আমার বেসিক কথা। এখন আমি তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো একটু করে করব। যারা আগে কমেন্ট করছিলা ওকে ঠিক আছে, এখনও তোমরা একটু তোমাদের মার্কগুলো কমেন্ট করো এবং তোমরা হচ্ছে ডিস্ট্রিবিউট করে করবা যে বাংলায় তুমি কতগুলা পাইছো, হ্যাঁ, ইংলিশে কতগুলা পাইছো, জিকেতে কতগুলা মার্ক পাইছো, এরকম টোটাল করে তারপরে টোটালটা বলবা, হ্যাঁ। ওই হিসাবে আমি তোমাদেরকে বলে দিব যে তোমার আসলে কীরকম এই বছরের আউটপুটটা আসতে পারে বা তোমার চান্স হবে কি না, বা এরকমও বলতে পারো ডিরেক্ট যে ভাই আমার মার্ক হইলো 56, 57, হ্যাঁ, আমার কোন জায়গায় চান্স হবে আমি এই অংশটা এখন আলোচনা করব। এবং তোমরা যারা পরবর্তীতে এই লাইভটা দেখতে চাও তারা এতটুকু বুঝে যদি যাও তাইলে আর দেখার দরকার নেই। আর যারা এখন লাইভে আসো তারা আসলে আমাকে প্রশ্ন করতে পারো, আমি তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো দিব ইনশাল্লাহ। ওকে, 69 এই মার্কটা খুবই ভালো মার্ক, এটা রাশেদ হোসেন বলছো, এটা খুবই ভালো মার্ক, তুমি যে কোনো জায়গায় চান্স পাবা। আর একটা বিষয় খেয়াল করো, আমি যেটার অ্যান্সার দিব ওই লেভেলের মার্কগুলো যারা পাইছো সবার জন্য একই টাইপেরই কথা, হ্যাঁ। কারণ আমার আসলে শরীরের অবস্থা অত ভালো না, তারপরেও আমি তোমাদের জন্য আসছি এবং আমি বিকালের দিকে একটা পোস্ট করছিলাম, ওই পোস্টে তোমাদের অ্যান্সারগুলো যতজনেরই পারি মোটামুটি আমি 100 জনের অ্যান্সার প্রথমে ওই পোস্টের মধ্যে দিয়ে দিছি কার কত মার্ক। তারপরে কে কে কমেন্ট করছে আমি নিজেও আসলে দেখি নাই, দেখছি আমি 200-250-র মতো কমেন্ট হয়েছে, পরবর্তী 100-150 জনের আমি অ্যান্সার দিতে পারি নাই, ঠিক আছে। একজনের 56.75 এই মার্কটা মোটামুটি ধরো মানে রিক্স জোনের মধ্যে একটা আছে, পরবর্তীতে ওয়েডিং থেকে তোমার ভালো একটা পজিশনে চান্স হয়ে যাবে। 75 এটা মার্ক কমেন্ট করারই প্রয়োজন নেই, তুমি যে কোনো জায়গায় যে কোনো একটা ভালো সাবজেক্টে মানে তুমি যা চাও তাই পাবা, হ্যাঁ। 75 এই টাইপের মার্ক যাদের, তুমি যেখানে ইচ্ছা সেখানেই ভর্তি হইতে পারবা, যে সাবজেক্ট চাও সেই সাবজেক্টে করতে পারবা, ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। 61.75 হইলে ইউনিভার্সিটি পাওয়া যেতে পারে, সাবজেক্ট কী কী আসতে পারে? 61.75 হইলে মোটামুটি মানে তুমি যদি সাবজেক্ট ভালো পাইতে চাও তাইলে তোমাকে ভালো ভার্সিটিগুলোকে ছেড়ে দিতে হবে, আর যদি সাবজেক্ট তুমি একটু নর্মাল পাইতে চাও তাইলে ভালো ভার্সিটিগুলোতে পাবো। ভালো ভার্সিটি বলতে বোঝাচ্ছি তোমার কাছে যেগুলো টপ র্যাঙ্কের। আমি আসলে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংটা কখনোই পছন্দ করি না, কারণ সব বিশ্ববিদ্যালয়ই সমান বাংলাদেশের। সো ওই টপ লেভেলে তোমার কাছে যেগুলো বিশ্ববিদ্যালয় মনে হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো সাবজেক্ট যদি তুমি চাও তাইলে বিশ্ববিদ্যালয়গুলো তোমার 2-1টা ছেড়ে দিতে হবে, প্রথমে 2-1টা, তারপরে ধীরে ধীরে তুমি সাবজেক্ট মোটামুটি যদি একটু কনসিডার করো ভালো ভার্সিটি পেয়ে যাবা, ঠিক আছে। 67 থেকে 68 ল, এটা ভালো প্রশ্ন, হ্যাঁ। 67 দিয়ে ল তুমি পাবা, ল বরিশাল বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, এই দুইটা তো টপ মোটামুটি লর দিক থেকে, সেই দুইটাতেই তুমি ল পেয়ে যাবা, কোনো টেনশনে কিছু নাই।
কাট অফ বলতে কি বোঝায়? কাট অফ মানে কাট আপ না, কাট অফ। কাট অফ বলতে বোঝানো হয় যে তুমি কত দূর পর্যন্ত মার্কটা আটকে যাবে, মানে তোমার লাস্ট মার্কটা তোমার কত পর্যন্ত তুমি চান্স পাইতে পারো এটা। হ্যাঁ, সো শেষ মেরিট লিস্ট পর্যন্ত হবে নাকি ফার্স্ট মেরিটেই চান্স হবে? আচ্ছা, বাংলায় 14টা হয়েছে। 69 ল আসবে মেহনাজ মাহি, হ্যাঁ আসবে 69। 24, 25, 25 এইটা এদের গুড মার্ক রাশেদের। তারপরে হচ্ছে বাংলায় 25, 17 শাহিনুর রহমান, ওর হচ্ছে বাংলায় 25, ইংলিশে 17, জিকেতে 25, 75টা দাগাইছিল। শাহিনুর তোমার মার্ক কত আসছে এটা আমাকে একটু বইলো। হ্যাঁ, তারপরে আর একজনের হইল 56.50, হ্যাঁ তুমি আশা রাখতে পারো সাদ। তারপরে 65 থেকে 70 খুবই ভালো সম্ভাবনা। 58 দিয়ে কি বেগম রোকেয়ায় সাবজেক্ট আসতে পারে? হ্যাঁ বেগম রোকেয়ায় সাবজেক্ট আসতে পারে। হ্যাঁ, বেগম রোকেয়ায় সাবজেক্ট পেয়ে যাবা। 58, 59 নাম্বার কোন কোন ভার্সিটি আসবে? কোন কোন বলতে মিডল রেঞ্জের মানে বিশ্ববিদ্যালয়ের, কারণ এটা হচ্ছে কাট অফ মার্কের একদম একদম ওই জায়গাতে দাঁড়ায় থাকবে। সো তোমাকে আসলে একটু টেকনিক্যালি চিন্তা ভাবনা করে, মানে যাদের একটু কম মার্ক তারা এই বিষয়টা মাথায় রাখবা যে বিশ্ববিদ্যালয়ে যদি ভালো চয়েস দাও, হ্যাঁ ওইখানে সাবজেক্টগুলো তোমার খারাপ আসার চান্স আছে। সো এটা নিয়ে তোমাদের একটা ভুল ধারণা আছে, এটা আমি তোমাদেরকে একটু ভাঙায় দিই। তুমি যদি মনে করো ইসলামী বিশ্ববিদ্যালয়ে তুমি চয়েস দিচ্ছ, হ্যাঁ তুমি যদি মনে করো 1 নাম্বারে তুমি খারাপ সাবজেক্ট চয়েস দিবা, হ্যাঁ 2 নাম্বারে ধরো তুমি একটা ভালো সাবজেক্ট চয়েস দিলা, এরকম করে ক্রমান্বয়ে এটার থেকে ভালো এটার থেকে ভালো এরকম করে তুমি হচ্ছে চয়েস লিস্ট সাজাইলা। তো এমনটা মনে করো না যে ধরো ইসলামী তোমার পজিশন ধরো 1570, হ্যাঁ তোমার পজিশন 1570, আর একজনের পজিশন ধরো এরকম করে 1500। ব্যাপারটা বোঝার ট্রাই করো, তোমার পজিশন এটা তুমি, আর এটা হইল আদার, হ্যাঁ অন্যজন। এখন বিষয়টা দেখো, তোমার পজিশন হইল এটা, আর আরেকজনের পজিশন তোমার থেকে কত 70 ধাপ আগায়া। তো তুমি ভাবলা যে তুমি একটা প্রথমে খারাপ সাবজেক্ট চয়েস দিলা, আর ধরো চয়েস দিছে 1 নাম্বারে ল, হ্যাঁ 2 নাম্বারে ধরো ইংলিশ, 3 নাম্বারে ধরো ইকোনমিক্স, এরকম করে 4 নম্বরেও ধরো এই যে তুমি যেটা 1 নাম্বারে দিছো ও সেটা 4 নাম্বারে খারাপ সাবজেক্টটা চয়েস দিছে। এখন তুমি ভাববা যে আমার মনে হয় আমি খারাপ সাবজেক্টটা প্রথমে চয়েস দিয়ে দিছি, যার কারণে ওর আগে হয়তো বা আমি সাবজেক্টটা পাবো না। সাবজেক্ট কিন্তু এভাবে কাজ করে না। বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টের তোমাদের প্রবলেম হইলো এইটা। তো এইভাবে কিন্তু কাজ করে না। প্রথমত কেমনে হয় জানো, এই যে পজিশন অনুসারে দেখা হয় যে এই 1500 পজিশন থেকে কি ল পাবে, যদি না পাই ওকে, পরে সাবজেক্টটা কি দেওয়া হয়েছে, ইংলিশে ফাঁকা আছে নাই বাদ দেওয়া হইলো, ইকোনমিক্সে ফাঁকা আছে নাই, খারাপ সাবজেক্টটাতে আছে একে সাবজেক্ট দেওয়ার পরে তোমার মেরিট পজিশন অনুসারে তোমাকে যাচাই করা হবে। বিষয়টা এমন না যে তুমি আগে খারাপ সাবজেক্ট দিছো দেখে তোমারটা আগে যাচাই করা হবে, এমনটা না। সো এই জন্য কখনো কারো বুদ্ধি এমন শুনবা না যে প্রথমে তুমি এইরকম করে খারাপ সাবজেক্ট চয়েস দাও তারপরে হইলো ভালো সাবজেক্ট চয়েস দাও, তাইলে তোমার আসার চান্স বেশি। বিষয়টা এমন কখনোই করবা না। সব বিশ্ববিদ্যালয়ে প্রথমে টপ সাবজেক্ট চয়েস লিস্টে রাখবা 1 নম্বরে, তারপরে 2, 3 এরকম করে ধীরে 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 টপ থেকে একটু নিচের দিকে এরকম করে আসবা, ঠিক আছে? সো এই ভুলটা কিন্তু তোমরা বেশিরভাগই স্টুডেন্ট করো, এটা কখনোই করবা না। এইভাবে বিশ্ববিদ্যালয়ের কিন্তু মানে সেন্স কাজ করে না। ওকে, এটা হচ্ছে এখান থেকে মাথায় রাখবা। ওকে, 51, 52, আচ্ছা মানে কোন মার্কগুলো আমার মতে হবে না সেটা আমি তোমাদেরকে একটু বলে দিই। সেটা হলো 50, 51, 52, এই 3টা মার্কে আসলে অনেক বেশি রিস্ক। মানে এই মার্কগুলা তোমাদের হওয়ার চান্স আসলে খুবই কম আমার কাছে যেটা মনে হয়। কিন্তু এই যে 53, 54, 55 এই টাইপের মার্কগুলো আসলে বলা যাচ্ছে না। হ্যাঁ, মানে এগুলাও চান্স নাই বললেই চলে, মানে এগুলো একদমই নাই। এই যে এগুলা 52 পর্যন্ত, তার নিচে 53, 54, 55 এগুলার 50-50 চান্স আছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে তোমাদের লাস্ট পর্যন্ত 55-তে গিয়ে আটকে যাইতে পারে। হ্যাঁ, 55-তে গিয়ে আটকে যাইতে পারে, এটা আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, একজনের মার্ক হইল শেখ জোনায়েদ, ওর হচ্ছে 57.5। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে আসবে কিনা? হ্যাঁ, বিজ্ঞান প্রযুক্তিগুলোতে আসার চান্স আছে তোমার। 67 দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইন বা ইংলিশ আসবে। হ্যাঁ, 67 মার্ক দিয়ে তুমি পেয়ে যাবা খুবই নিশ্চিন্তে। ইংলিশ মানে আইনে যেহেতু লিমিটেড সিট আছে, মানে সবগুলোতেই লিমিটেড সিট, বাট আইন যেহেতু বরিশালের একটা মানে খুবই ভালো হাইপ আছে এই বছর, কারণ ওদের গত বিজিএসে কিন্তু পুরো বাংলাদেশে প্রথম স্থান অধিকার করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক আপু। সো ওই জায়গা থেকে বরিশালের একটা লয়ের ভালো একটা ইমেজ ক্রিয়েট হয়েছে। আর বরিশালের ল আসলেই ভালো, প্রতি বছরই ওখান থেকে অনেক ভালো সাকসেস রেট আছে।
সো ওই জায়গা থেকে মানে এটা নিয়ে এই বছরে একটু কম্পিটিশন হবে। তো তোমার ইংলিশ ল দুইটাই আসার চান্স আছে, হ্যাঁ, মানে ইংলিশ তো আসবেই, লটাও আসার চান্স আছে। 78 নাম্বার দিয়ে কুমিল্লা থেকে কুষ্টিয়া থেকে আইন আসবে, হ্যাঁ 100% আসবে, কোনো টেনশন করার কিছু নেই। অনেক তারপরে একজন বলছে 65-তে কেমন সাবজেক্ট আসবে কোন ইউনিভার্সিটি? তোমার টপ ইউনিভার্সিটিতে শুধুমাত্র ল বাদ দিয়ে তুমি যে কোনো সাবজেক্ট পেয়ে যাবা, ঠিক আছে। 78 বলে দিছি। ইংলিশ সাবজেক্ট পেতে কীরকম মার্ক লাগবে? ইংলিশ সাবজেক্ট পেতে মোটামুটি ধরো 65 দিয়েও কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে, মানে 65, 66, 7 এগুলা দিয়েও কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পেয়ে যাইতে পারো। 65-এর উপর থাকা ভালো। কাটমার্ক সহ 60+ থাকবে না, কাটমার্ক আরও কমে আসবে। তারপরে আর একজন বলছো হইল রাব্বি বলছো, ওর হচ্ছে 52.25 ইংলিশ রিকোয়ারমেন্ট এত পার্সেন্ট 50 ইংলিশ রিকোয়ারমেন্ট যদি দেয় সেটার হিসাব আলাদা, কিন্তু এই মার্কে চান্স হওয়ার মানে সম্ভাবনা কম। আচ্ছা, এইখান থেকে বলছি এগুলা 60+ দিয়ে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, এগুলো আসলে বলা সো টাফ হয়ে যায়। আমি তারপরেও একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করতেছি। 78 নাম্বার দিয়ে, হ্যাঁ এগুলো আমি বলছি। 55.75, হ্যাঁ এগুলো দিয়ে 55.75 তো বলছি আগে যে এগুলো দিয়ে একটু টাফ আছে। তো যাই হোক, আমি তোমাদের সাথে আর কি আমার গলার অবস্থাও অত ভালো না, তারপরেও যতটুকু তোমাদের হেল্প করা দরকার আমি আসলে করার ট্রাই করছি, হ্যাঁ। সো আশা করি তোমাদের হেল্প হয়েছে, এবং এই প্রশ্ন নিয়ে যে ব্যাপার স্যাপারগুলো সেগুলা আমি বলে দেওয়ার ট্রাই করছি। আর এই যে আমাদের ব্যাখ্যা সহ যে তোমাদের প্রশ্ন সলভটা আছে, এটা যদি তোমরা নিয়ে রাখতে চাও, আমি এই ভিডিওর হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার, সেইটাতে তোমরা যুক্ত হইতে পারো। এবং আমাদের হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য কোর্স আসতেছে 1 বছরের জন্য, পুরো 1 বছরে ফি হচ্ছে 3100 টাকা। এবং এইখানে আমরা তোমাদেরকে তো পড়াই, এবং আমাদের স্পেশালিটি হইলো আমরা মুখস্থ অংশগুলোর ক্লাসও নিই, হ্যাঁ। বাংলার মুখস্থ অংশের 20টা, ইংরেজির মুখস্থ অংশের 20টা, টোটাল 40টা আমরা লাইভ ক্লাস নিই। এবং এই বছর আমাদের স্টুডেন্টরা ওদের সাথে তো ওরা অনেকেই চান্স পাবে, ওদের মার্ক আমি অলরেডি জেনে গেছি। তো ওদের সাথে কথা বলবো যখন, তোমরা ওটা শুনতে পারবা। তো মোটামুটি ওই মুখস্থ অংশগুলো অনেক বেশি হেল্প করে, হ্যাঁ। ওগুলো তোমাদের উপর ছেড়ে দিলে তোমরা আসলে পড়ো না। সো ওই জায়গা থেকে আমরা পড়ানোর ট্রাই করি। আর আমরা এই বছর আমাদের নির্ভর.নেটকে আরও এক্সট্রাভাবে সাজাইতেছি। তো নির্ভর.নেট তোমরা আস্তে ধীরে সব জানতে পারবা। তো নির্ভর.নেট হইলো আমাদের এক্সাম সার্ভার, এটা থেকে তোমরা তো সব কিছুর অ্যাক্সেস পাবাই। তো এটার এই যে স্টাডি ফিচারটা হইলো তোমাদেরকে একটু আমি যদি দেখাই, এই যে এরকম দেখো, আমরা আমাদের যে মেইন কন্টেন্টগুলা সেগুলা তোমরা এইখান থেকেই পড়তে পারবা। এইখান থেকে পড়ে এবং সেগুলোকে আমরা দাগায়া দিব, হ্যাঁ। কোন লাইনটা, এই ধরো তুমি চর্যাপদ পড়তেছো, কোন জায়গা থেকে কতটুকু পড়বা সেগুলো আমরা দাগায়া দিব। এবং এগুলো হওয়ার পরে তুমি একদম ডাইরেক্ট ক্লিক করে এইখানে এসে পরীক্ষা দিতে পারবা। তো আমরা এই ওয়েবসাইটটাকে আরও সুন্দর করে সাজাচ্ছি। এখানে তো এক্সাম দেওয়ার ব্যবস্থাই ছিল 3.5 লাখ প্রশ্নের উপর, সেটা তো তোমরা পাবাই অ্যাক্সেস, পাশাপাশি এই ফিচারের অ্যাক্সেসটাও পাবা, ওকে। সো নানান টাইপের এখানে অ্যাক্সেস আছে এই মক পরীক্ষা। আবার আমরা একটা অ্যাকিউরেসি সিস্টেম চালু করছি, যেটা দিয়ে তুমি তোমার নিজেকে ট্র্যাক করতে পারবা যে তুমি কত % প্রশ্ন অ্যাকিউরেট কারেক্ট করতেছো। এই জিনিসটাও আমরা তোমাদেরকে এইখান থেকে দেখাবো। এইখানে দেখো উইকলি তোমার অ্যাকিউরেসি রেট কেমন, মান্থলি কত, ইয়ারলি কত, সব কিছু তুমি এখান থেকে দেখতে পারবা, নিজেকে ট্র্যাক করতে পারবা। এবং এইখানে আমরা আরও একটা ভালো জিনিস করছি, সেটা হলো তোমার মানে এই যে এক্সাম অ্যানালিটিক, তারপরে হচ্ছে তুমি যদি এই যে প্রোফাইল অপশনে আসো, তুমি তোমার কোন পরীক্ষায় কত মার্ক পাইছো, হ্যাঁ, কোনটা কত, সবগুলা ট্র্যাক করতে পারবা। কোন সাবজেক্টে ইভেন কত মার্ক পাইছো সেগুলাও তুমি ট্র্যাক করতে পারবা। ধরো তুমি বাংলা অংশে খারাপ নাকি ইংরেজি অংশে খারাপ হচ্ছে পরীক্ষা দিয়ে পুরো 1 মাস, সেগুলো সিস্টেমগুলোও তুমি ট্র্যাক করতে পারবা। এই ধরনের সিস্টেমগুলো দিছি। আর মিস্টেক স্কিপ, মানে তুমি যেগুলো ভুল করো পরীক্ষার সময় সেগুলো এসে আলাদা জমা হবে। এ ধরনের সবগুলাই যে লিখিত টেস্ট, মানে লিখিত পরীক্ষা আমরা তোমাদের এই ওয়েবসাইটে নিব। তো সব কিছু মিলায়া একটা পারফেক্ট প্রিপারেশন তুমি আমাদের সাথে নিতে চাইলে ইনশাল্লাহ তুমি আমাদের সাথে যুক্ত হইতে পারো। 3100 টাকা, ওইটাতে এখন ভর্তি চলতেছে। ভর্তির জন্য তোমরা এটা 10 তারিখ থেকে, 10 এপ্রিল থেকে আমাদের এই ব্যাচের ক্লাসটা শুরু হবে। তো তুমি ভর্তির জন্য আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, 018 63 54 60 29, হ্যাঁ। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, অথবা আমাদের পেজে নক দিলেও আমরা তোমাকে জানাই দেব। তো আমাদের সেকেন্ড টাইম এটা হচ্ছে B+ হচ্ছে গ্রুপ চেঞ্জ, হ্যাঁ, গ্রুপ চেঞ্জ ইউনিট।
এইটার ব্যাচ, এবং এইটা চলবে পুরো অ্যাডমিশন টেস্ট, এবং এইখানে লাইভ ক্লাস হবে 148টা হইলো MCQ এর জন্য, আর তোমাদের রিটেনের জন্য 20টা ক্লাস, হ্যাঁ রিটেন। এইভাবে পুরো অ্যাডমিশন টেস্ট, আর এক্সামের সার্ভার তো পুরো ফ্রি। তো সব কিছু মেলায় আমরা তোমাদের সাথে আসলে একটা ভালো জার্নি ইনশাল্লাহ শেষ করব, এবং পুরো বছর আমরা তোমাদেরকে রাখবো। আশা করি তোমরা একটা বেস্ট আউটপুট পাওয়া। তো যারা বিশ্বাস করে অ্যাডমিট হইতে চাও তারা হইতে পারো। আমি এতটুকুই বলবো, আশাহত হবা না, হ্যাঁ, কারণ আমরা আমাদের যতটুকু কথা বলি ততটুকু রাখার ট্রাই করি, এতটুকুই। সো যাই হোক না কেন, এইটা আচ্ছা, আসলে দেখো কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভালো খারাপ এগুলা তুমি যেহেতু চান্স পাইছো, তুমি একা একা এগুলো আইডেন্টিফাই করতে পারবা। এগুলা নিয়ে আসলে আমি আর কথা বলবো না, কারণ আমরা এখন যারা নতুন বা নবাগত স্টুডেন্ট তোমাদেরকে পুরো অ্যাডমিশন টেস্ট হেল্প করছি, এবং এখন মনে করো আমাদেরকে একটা কি বলা হয়, হ্যাঁ মানে রাইট পড়ে গেছে, হ্যাঁ আমাদের একটা দায়িত্ব পড়ে গেছে যারা জুনিয়র আছে বা যারা সেকেন্ড টাইমার আছে তাদেরকে হেল্প করা। তো তোমাদের চ্যাপ্টার এখান থেকে আজকে থেকেই ক্লোজ, আমি তোমাদেরকে নিয়ে আর কোনো কথা বলবো না, এবং তোমাদের যারা জুনিয়র আসবে বা তোমাদের যারা ব্যাচমেট ছিল চান্স পায়নি তাদেরকে নিয়ে আমরা আগামীকাল থেকে কাজ শুরু করব। তো এটাই তোমাদের সাথে লাস্ট ভিডিও, লাস্ট লাইভ, এবং আসলে পুরো একটা জার্নি। তোমরা জানো তোমাদেরকে আমি আমার জায়গা থেকে হেল্প করার ট্রাই করছি। আশা করি তোমরা তোমাদের ডেস্টিনেশনটা পেয়ে গেছো, এখন বাকিটুকু তোমরা নিজেরাই নিজেদের মতো করে আগাইতে পারবা। এতটুকুই, আল্লাহ হাফেজ। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা আমাদের কাছে মানে পড়ছো বা আমাদেরকে চিনো, যতটুকু তুমি লাভবান হইছো, তুমি যদি পজিটিভ দিক থেকে লাভবান হও তাহলে সেটা তোমার যারা জুনিয়র আছে তাদেরকে একটু শেয়ার করে দিও। আর যদি নেগেটিভ পাও কোন জিনিসটা, সেটা আমাদেরকে বইলো যে ভাই আপনাদের এই প্রবলেমগুলো আছে, আমরা ওগুলো সলভ করার ট্রাই করব। সো মানে আমি চাচ্ছি যে তোমার জায়গা থেকে তুমি আমাদের একটু প্রচারণা করে দিও, কারণ আমরা আসলে ওইভাবে প্রচারণা করি না, হ্যাঁ। তো এই জন্য আমাদের পেজটা ছোট হয়ে আছে, যদিও এই 1 বছরে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছো। এই 1 বছর হইলে আমরা এই পেজটা খুলছি, 41,000 স্টুডেন্ট তোমরা আমাদের সাথে অ্যাড হইছো, আর ইউটিউবে তো আমাদের 90,000 স্টুডেন্ট আছে। তো যাই হোক না কেন, আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ দিছেন বা তোমরা যতটুকু বিশ্বাস করে আমাদের সাথে ছিলা, তো এইটাই তোমরা তোমাদের জুনিয়রদেরকে আমাদের সাজেস্ট করবা, এটাতেই আমাদের হইলো আত্মতৃপ্তি একটা থাকবে, হ্যাঁ। তো এইটাই, আল্লাহ হাফেজ। দেখা হবে তোমাদের সাথে কোনো এক সময় কোনো এক জায়গায়, আলাদা একটা প্ল্যাটফর্মে এবং আলাদা কোনো একটা সময়, হ্যাঁ। তো এইটাই, মিহিস তোমাদের আসলে করব কি না এটা আমি জানি না, কারণ প্রতি বছর আমাদের এটা একটা নর্মাল ব্যাপার হয়ে যায়। তো যাই হোক না কেন, এতটুকুই। তোমাদের জন্য মন থেকে দোয়া থাকবে, তোমরা যাতে করে খুবই ভালো করো, এবং চান্স হোক বা না হোক তোমরা চেষ্টা করবা নিজেদের দায়িত্ব ঠিকঠাকভাবে যেখানেই থাকো না কেন সেটাকেই পালন করার, হ্যাঁ। এটাই, আল্লাহ হাফেজ, বাই বাই।